আর অপারেশন থিয়েটার রুমের বাইরে ইরা দাঁড়িয়ে আছে। আর শফিকুল ইসলাম মানে ইরা ওর আব্বুকে ফোন করে, আর উনি তার বডিগার্ড নিয়ে হাসপাতালে এসে দেখে অনেক লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে উনি অনেকটা বিচলিত হয়ে যায়। তোমরা কারা আর এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কারো কথা শুনে ইরা পিছনে তাকায় আর ওর আব্বুকে দেখে জড়িয়ে ধরে। তোর কিছু হয়নি তো? না আব্বু, আমি ঠিক আছি। তা তো বুঝলাম, কিন্তু এরা কারা? জানি না আব্বু, যখন আমাদের উপর হামলা হয় তখন বডিগার্ডগুলা গাড়ি থেকে নেমে ওদেরকে গুলি করে। এরপর বডিগার্ডের হাতে গুলি লেগে যায় আর নিচে পড়ে যায়। আর যখন ওই লোকগুলো আকাশকে মারতে যাবে ঠিক তখনই ওনারা এসে ওদের সবাইকে মেরে আকাশকে এখানে নিয়ে আসে। তুই কোনো চিন্তা করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। একটু পর ডক্টর বের হতেই আকাশের বডিগার্ড বলে উঠলো, আকাশ স্যার কেমন আছে? আর ভয়ের কোনো কারণ নেই তো? ভয়ের কোনো কারণ নেই, আপনার ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ওনার যত্ন নিতে হবে। ঠিক আছে ডক্টর। আকাশের বডিগার্ড আকাশের সাথে কথা বলার পর ওরা চলে যায়। আর শফিকুল ইসলাম ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমরা কি আকাশকে বাড়িতে নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারেন, তবে কি ডক্টর? ওনার ভালো করে খেয়াল ও যত্ন নিতে হবে। ইরা বলে উঠলো, বাবা আমি ওনার খেয়াল রাখবো। বাবা তুমি ওনাকে এখান থেকে নেওয়ার ব্যবস্থা করো। ডক্টর, আপনি তাহলে আকাশকে ডিসচার্জ করে দিন। তাহলে আপনারা ওনাকে কালকে এসে নিয়ে যাবেন। ঠিক আছে ডক্টর। এরপর শফিকুল ইসলাম ও ইরা বাড়িতে চলে যায় আর হাসপাতালে কিছু বডিগার্ড দেখে যায় আকাশের খেয়াল রাখার জন্য। পরের দিন শফিকুল ইসলাম ও ইরা হাসপাতালে আসে আর ডক্টরের সাথে কথা বলে আকাশকে অ্যাম্বুলেন্সে করে ওই দিনই বাড়িতে নিয়ে আসে আর আকাশকে একটা রুমে নিয়ে আসে। এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে আঙ্কেল। তুমি এখন বিশ্রাম নাও, পরে কথা বলবো, আর কোনো কিছু দরকার হলে বলবে। ঠিক আছে। শফিকুল ইসলাম চলে যাওয়ার পর হঠাৎ কেউ একজন দরজার ওপাশ থেকে বলে উঠলো, আসতে পারি? তখন আকাশ তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসুন। এখন কেমন লাগছে? এই তো ম্যাডাম, অনেক ভালো। সত্যি আপনি আপনার জীবনের বাজি রেখে আমার জন্য যা করলেন। কি বলছেন ম্যাডাম? এটা তো আমার কর্তব্য। তবুও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওসব কথা থাক না স্যার। আচ্ছা, আমরা আসি, কিছু দরকার হলে বলবে। ঠিক আছে স্যার। ওনারা চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছি কারা আমার উপর হামলা করতে পারে। আমার ফোন কোথায়? আব্বুকে এই ব্যাপারটা জানানো দরকার। এই কে কোথায় আছিস? হ্যাঁ স্যার বলুন। আমার মোবাইলটা দাও তো। দিচ্ছি স্যার, এই নিন স্যার। হ্যাঁ দাও, তোমরা যাও, রুমে কাউকে আসতে দিবে না। ঠিক আছে স্যার। সিকিউরিটি চলে গেল আর আকাশ বাড়িতে ফোন দিল। হ্যাঁ আব্বু। তোমার উপর কে হামলা করেছিল আর তুমি এখন ঠিক আছো? আর ভয়ের কোনো কারণ নেই তো? হ্যাঁ আব্বু, এখন ঠিক আছে। আর আমার উপর কারা হামলা করেছিল আমি ঠিক জানি না আব্বু। তুমি একটু খবর নাও। আর ওরা তো ইরার উপর হামলা করেছিল। ঠিক আছে, আর কার এত বড় সাহস যে আমার ছেলের উপর হামলা করে, তাকে তো আমি দেখে নেব। আর তুমি নিজের খেয়াল রাখো। আর এই চাকরিটা করার কি দরকার ছিল আকাশ? আব্বু তুমি তো জানোই আমি কেন এই বাড়িতে এসেছি আর কার জন্য এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। ফোন রেখে আমি একটু ঘুমিয়ে গেলাম। সকালে এরা নাস্তা নিয়ে এসে আকাশের পাশে এসে বসলো। কেমন আছেন এখন? এই তো ম্যাডাম, আগের চেয়ে অনেক ভালো। এই নিন নাস্তা করুন। ম্যাডাম আপনি এত কষ্ট করে আনতে গেলেন কেন? তাতে কি, আপনিও তো আমার জন্য কম করলেন না। নিন খেয়ে নিন। যখনই হাত দিয়ে চামচ ধরতে যাব তখনই হাতে ব্যথা পেলাম। আপনার তো হাতে লেগেছে, আর খাবেনই বা কি করে? দাঁড়ান আমি খাইয়ে দিচ্ছি। না ম্যাডাম, লাগবে না। বললাম না আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আকাশকে খাইয়ে দিচ্ছে আর আকাশ সাজের দিকে তাকিয়ে আছে। আকাশকে খাওয়ানো শেষ করে ইরা রুম থেকে চলে গেল। আর আকাশ ভাবছে আজ এত ভালো ব্যবহার করছে হয়তো ম্যাডামকে বাঁচানোর জন্য। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এভাবে 5 দিন কেটে যায়। 5 দিন কেটে যাওয়ার পর আকাশও পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর পরের দিন ইরাকে নিয়ে আবার কলেজে চলে যায়। ইরাকে কলেজে আসতে দেখে ওর বান্ধবীরা অনেক খুশি। কিরে এতদিন পরে এলি? আর বলিস না, লন্ডন থেকে আসার পর একটু সমস্যা ছিল, সেজন্য আসতে পারিনি। ঠিক আছে, এখন এখানে বসো। ইরাও ওর বান্ধবীদের সাথে বসে বলল, আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে। ইরা তাহলে তো ভালোই হলো। অনুষ্ঠান শেষ করে বাসায় যাওয়া যাবে। কিন্তু অনুষ্ঠান কখন শুরু হবে আর কিসের অনুষ্ঠান? এখনো দেরি আছে, পরে জানতে পারবি। কিসের অনুষ্ঠান? আগে চল কিছু খেয়ে আসি, ক্ষুধা লাগছে। হ্যাঁ চল। ওই তো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ম্যাডাম, চলেন তাড়াতাড়ি যাই, নয়তো বসার জন্য সিট পাবেন না। ওরা অনুষ্ঠানের মঞ্চের দিকে গেল আর ওরা সামনের দিকে চেয়ার খালি দেখে ওখানে গিয়ে বসলো, যাতে করে অনুষ্ঠানটা সুন্দরভাবে দেখতে পায়। এরই মধ্যে অনুষ্ঠান শুরু হলো। কলেজের প্রিন্সিপাল স্যার মঞ্চে আসলেন ওনার বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীগণ, আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেজন্য আপনারা সবাই আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। আর তার সাথে আর একটা কথা, আজকে আমাদের এই খেলায় একজন বিশেষ অতিথি আমন্ত্রিত। সবাই একসাথে বলে উঠলো, কে উনি? তোমরা সবাই ওনার নাম বললে
চিনবে, তবে তোমরা হয়তো অনেকে ওনাকে দেখার সৌভাগ্য হয়তো তোমাদের মধ্যে অনেকের হয়নি। ইরা দাঁড়িয়ে, স্যার তাহলে ওনার নামটা তাড়াতাড়ি বলুন না। তিনি হলেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক শাহজাহান চৌধুরী। নাম শুনে ওখানে থাকা সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ হাতে তালি দেও। ওখানে অনেকে ওনাকে না দেখলে কি হবে, ওনার সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানে। তোরা শাহজাহান চৌধুরী সম্পর্কে কি কিছু জানিস? তেমন একটা জানি না, তবে শুনেছি উনি অনেক বড়লোক, কয়েক শত কোটি টাকার মালিক। আর ওনার একটা ছেলে আছে শুনেছি, তবে ওনার ছেলে নাকি এখন বর্তমানে লন্ডনে আছে। তুই এত কিছু কেন জিজ্ঞেস করছিস বলতো? বাবা, তুই তো দেখছিস সবই জানিস, তা এত কিছু কোথায় থেকে জানলি? জানবো না? ওনার অফিসে আমার মামাতো বোন চাকরি করে, সেজন্য ওর মুখ থেকে শুনেছি। তাহলে তো ভালোই। তা তোর মামাতো বোনকে বলে আমাদের আজকে ওনার বাড়িতে নিয়ে যেতে পারবি? কেন বলতো? আর ওখানে গিয়েই বা কি করবো? দেখ, বেশি কিছু না, শুধু ওনার বাড়িটা দেখতে ইচ্ছা করছে। তোকে তো ঢুকতে দেবে না, কেননা ওনার বাড়িতে অপরিচিত কোনো লোকই ঢুকতে পারে না। আর বাড়ির মেইন গেটে সিকিউরিটি থাকে, আর বাড়ির ভেতরেও। সেই জন্য ঢুকতে দেবে কিনা বলতে পারি না। জানি তো, সেজন্যই তো তোর মামাতো বোনের হেল্প লাগবে। কেন, ওই আমাদের চৌধুরী বাড়ির ভেতরে নিয়ে যেতে পারবি? ওই দেখো শাহজাহান চৌধুরী চলে এসেছে। দেখো ওনার সাথে 15-20 জন বডিগার্ড, সাথে 5টা গাড়ি। গাড়িগুলো দেখে মনে হচ্ছে এক একটা গাড়ি 3 কোটি টাকা হবে। কি বলিস, এত টাকা? আর তুই কি করে জানলি এগুলোর এত দাম? হ্যাঁ দেখ, প্রতিটা গাড়ি বুলেট প্রুফ গাড়ি। কারণ এনারা বিজনেস করার কারণে এনাদের অনেক শত্রু হয়, আর ওদের থেকে বাঁচার জন্য এনারা এইসব গাড়িতে চলাফেরা করে, যাতে করে ওনাদের কোনো ক্ষতি না হয়। এবার বুঝতে পেরেছি। এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চৌধুরী অফ গ্রুপ কোম্পানির মালিক শাহজাহান চৌধুরী। কলেজ সকল শিক্ষকগণ ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। অনেক ছাত্রছাত্রীও ফুল দিচ্ছে ওনাকে। উনি ফুলগুলো বডিগার্ডদের হাতে দিয়ে উনি মঞ্চে উঠে ওনার জায়গায় বসে গেলেন। আর ওনার চারপাশে 6 জন বডিগার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি বডিগার্ডরা মঞ্চের চারপাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এরপর শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এই অনুষ্ঠানে অনেক রকমের খেলার আয়োজন করা হলো, যেমন দৌড় খেলা, উচ্চালয়, সাঁতার, কাবাডি ইত্যাদি। আরো অনেক রকমের খেলা ছিল। আর আস্তে আস্তে প্রতিযোগিতা খেলাগুলো শেষ হতে লাগলো। প্রধান অতিথি যারা বিজয়ী হয়েছে তাদের হাতে ট্রফি তুলে দিল। আর ওনার ফোন আসাতে উনি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি চলে যাবার পর প্রতিযোগিতা শেষ হলো, ওখান থেকে সবাই চলে গেল। সবার চলে যাওয়া দেখে আকাশ বলে উঠলো, ম্যাডাম যাবেন না? ও হে, চলো নদী, আজ আসি রে, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। আকাশ গাড়ি ড্রাইভ করে বাসার দিকে রওনা দিল। আজকের আকাশ অন্য রাস্তা দিয়ে গাড়িটা চালিয়ে আসলো, কেননা ইরা চৌধুরী বাড়িটা দেখার খুব ইচ্ছে। সেজন্য আকাশ ইচ্ছে করে এই পথ দিয়ে আসা, যেন ইরা এই বাড়িটা দেখে। ইরা হঠাৎ খেয়াল করে দেখে চৌধুরী বাড়ির সামনে দিয়ে আকাশ গাড়ি চালিয়ে যাচ্ছে। আকাশ গাড়ি থামিয়ে বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই কি দেখছিস? তুই জানিস ওটা কার বাড়ি? তাড়াতাড়ি এখান থেকে চল, নয়তো ওই সিকিউরিটি কি করে বসবে তা আমরা জানি না। না ম্যাডাম, আপনি জানেন আর কিছুই হবে না, আমি আছি তো ম্যাডাম। ওই চোখে দেখতে পাচ্ছিস না গেটের সামনে চৌধুরী বাড়ির নেম প্লেট আটকানো আছে? দেখলাম, কিন্তু ম্যাডাম তখন খেয়াল করিনি। খেয়াল করবি কেন? এরকম বাড়ি দেখলে তোদের মতো বডিগার্ডদের হুঁশ ঠিকানা থাকে না। এখানে দাঁড়িয়ে থাকবি না কি? দেরি হলে এদের আবার প্রশ্ন শুরু হয়ে যাবে। হ্যাঁ, না। কি হ্যাঁ না করছিস? ওরা আসার আগে তাড়াতাড়ি চল। যাচ্ছি ম্যাডাম। গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। রাইস, যদি কখনো ওই বাড়িতে ঢুকতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। ওই চুপ, ওনাদের সাথে আমাদের তুলনা কি করে হয়? ওনার বাড়িটা কম করে হলেও 10 কোটি টাকার হবে, আর অন্য সম্পত্তির বাড়ি গাড়িগুলো তো বাদই দিলাম। আপনাদের বাড়িটাও তো অনেক সুন্দর, তাহলে ওনাদের বাড়িতে ঢুকতে কেন চাইছেন? তা শুনে আকাশ মুচকি হাসছে, কেননা 10 কোটি টাকার বেশি আকাশের ঘরের আসবাবপত্র আছে। তার সবচেয়ে বড় কথা হলো আকাশের রুমের ভিতরে কোটি টাকার জিনিসপত্র আছে। ওই বডিগার্ড, হাসছিস কেন? না ম্যাডাম, এমনি। এর মধ্যে আকাশ গাড়ি ড্রাইভ করে এরাদের বাসায় চলে আসলো। এরা গাড়ি থেকে নেমে ওর রুমে চলে গেল। আর আকাশ শফিকুল ইসলামের সাথে কথা বলল, স্যার আমি তাহলে বাড়িতে চলে যাব। আচ্ছা যাও, আর এই নাও তোমার এই মাসের মাইনের টাকাটা রাখো। ধন্যবাদ স্যার। শফিকুল ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে আকাশ ওদের বাড়িতে চলে আসে। আর ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছে, এরাকে বোঝাই মুশকিল, কখন কি আচরণ করে নিজেই বুঝতে পারে না। বলে হাসছে, তাই দেখে মিসেস পারুল বলল, কি খুশিতে আমার ছেলেটা এরকম ভাবে হাসছে। বলতে বলতে মিসেস পারুল আকাশের রুমে ঢুকলো। আমি তো ইরার কথা ভাবতে ভাবতে হাসছি। কেন, আজ আবার কি করছে ইরা? ওই দিন আমার হাতে গুলি লাগার ফলে আমাকে ও কয়েকদিন নিজের হাতে খাইয়ে দিল, আর অনেক বকাঝকাও করলো। আমি না ইরাকে বুঝতে পারি না। তাহলে একটা কাজ করলে হয় না, ইরাকে তোর মনের কথা বলে দে।
এখন আম্মু আরো পরে বলবো। তখন যেন দেরি না হয়ে যায়। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এখন যাই, রুমে খাবার পাঠিয়ে দিব। না আম্মু, লাগবে না। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট। অন্যদিকে ইরা ওর আব্বু আম্মু ডিনার টেবিলে বসে আছে। ইরা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ আব্বু? তোমাকে একটু চৌধুরী বাড়িতে যেতে হবে। কোন চৌধুরী বাড়ি? শাহজাহান চৌধুরী। সত্যি? কিন্তু কেন যাব আব্বু? একটা কাজে যেতে হবে, আর তুমি এত এক্সাইটেড কেন? আমার অনেক দিনের শখ একটু চৌধুরী বাড়িতে যাওয়ার, কিন্তু আব্বু ওখানে আমাদের কি কাজ? তুমি কি ভুলে গেছো আমরা যে প্রজেক্টটা পেয়েছি ওটার কাজ শুরু করতে গেলে শাহজাহান চৌধুরী সাইন লাগবে, আর সেজন্য তোমাকে ওনার বাড়িতে যেতে হবে, কারণ উনি কালকে অফিসে যাবেন না, সেজন্য তোমাকে ওনার বাড়িতে গিয়ে দেখা করতে হবে। সত্যি বলছো আব্বু? ঠিক আছে, আমি তোর ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিব। ধন্যবাদ আব্বু। হয়েছে, এখন ডিনারটা শেষ করে ঘুমিয়ে পর কালকে যেতে হবে, কেননা কাল উনি বাড়িতে থাকবে। ঠিক আছে আব্বু, কিন্তু ওনার অনুমতি ছাড়া তো বাড়িতে ঢুকতে পারো না। ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওনার বাড়িতে ঢোকার জন্য একটা বিশেষ কার্ডের প্রয়োজন হয়। ওটা আমার মতো অনেক কোম্পানিকে উনি দিয়েছেন এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা কার্ড আছে। তুই আমার কার্ড নিয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আব্বু, গুড নাইট। গুড নাইট। সকাল 7টায় মোবাইলের রিংটোনে আকাশের ঘুম ভাঙে। আকাশ ফোনটা হাতে নিয়ে দেখে শফিকুল ইসলামের ফোন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল হঠাৎ ফোন দিলেন যে? আসলে তোমাকে একটু আজকে তাড়াতাড়ি আসতে হবে আমাদের বাসায়। কেন আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না। আসলে আঙ্কেল, আমরা প্রজেক্টটা পেয়েছি, ওটা শুরু করতে চৌধুরী সাহেবের একটা সাইন লাগবে, সেজন্য ইরার সাথে তোমাকে ওখানে যেতে হবে, আর সেজন্য একটু তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা আঙ্কেল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, দেরি যেন না হয়। ওকে আঙ্কেল। ফোনটা রেখে আকাশ সিকিউরিটিকে বলে বাসার বাইরে ড্রয়িং রুমে আসতে বলল। একে একে আকাশের আব্বু আম্মু, বডিগার্ড, সিকিউরিটি গার্ড আর বাড়ির অন্য সার্ভেন্ট ও সেখানে উপস্থিত হলো। আমি তোমাদের সবাইকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। কি কথা, তাড়াতাড়ি বলো। আমি 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়ে যাব। ঠিক 30 মিনিট পর একটা মেয়েকে নিয়ে আবার এই বাড়িতে আসবো। মেয়েটাকে তো বলবি? আম্মু, পুরো কথাটা তো শেষ করতে দিবে? সবাই একসাথে বলে উঠলো, ঠিক আছে বলেন স্যার। আমার সাথে যে মেয়েটা আসবে সেজন্য আমার পরিচয়টা না জানতে পারে, সেজন্য আমি যখন এ বাড়িতে ঢুকবো তখন তোমরা এমন ভাবে থাকবে যেন তোমরা কেউ আমাকে চিনো না, এমনকি কখনো দেখোনি, ঠিক আছে? বলে বসার দিকে তাকিয়ে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। তাই আকাশ ধমক দিয়ে বলল, আমি যা বলেছি তা যেন মাথায় থাকে। কেউ যদি আমাকে মেয়েটার সাথে থাকা অবস্থায় স্যার বলেছো তাহলে তার চাকরি চলে যাবে। আম্মু ছাড়া সবাই হ্যাঁ বললো। তাহলে আমরা কি করব? ও হ্যাঁ, আমি যে তোমাদের ছেলে ও যেন মেয়েটা না জানতে পারে, ঠিক আছে? জানবে না কিন্তু। কোনো কিন্তু নয়। আমি ফ্রেশ হতে গেলাম, এখন আর নাস্তা করব না। আকাশ ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে ইরাদের বাসায় যেতে লাগলো আর ইরার জন্য অপেক্ষা করতে লাগলো। ইরা নেমে এলো, তাও মডার্ন ড্রেসে। তা দেখে আকাশ বলে উঠলো, ম্যাডাম এটা কি পরেছেন? কেন, কি হয়েছে? শাড়ি পরলে কিন্তু আপনাকে খুব সুন্দর মানাবে। আমি কি পরবো না পরবো তা কি তোকে বলতে হবে? তবুও ম্যাডাম, চৌধুরী বাড়িতে যাচ্ছেন, উনি আবার এরকম মডার্ন ড্রেস পছন্দ করে না। বাবা, তুই তো দেখছি সবই জানিস। জামা এটা চেঞ্জ করে শাড়ি পরে আয়। যদি উনি রেগে গিয়ে প্রজেক্টটা ক্যান্সেল করে দেয় তখন তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। অনেকটা বিরক্ত ভাব নিয়ে যাচ্ছি। এরা চেঞ্জ করতে উপরে চলে গেল আর আকাশ বসে আছে, কখন এরা নিচে নামবে আর কখন আকাশ তার ভালোবাসার মানুষটিকে দেখতে পারবে। এই তো এরা নেমে এলো, একটা নীল শাড়ি পরে, হাতে হালকা চুড়ি, গলায় জুয়েলারি, কপাল টিপ, দেখতে তো পুরাই নীলপরির মতো লাগছে। এর চেয়ে বেশি বর্ণনা দিব না, নয়তো নায়কের বদলে ভিউয়ার্সরাই প্রেমে পড়ে যাবে। হাঁ করে তাকে আছেন কি? চলুন। এই নে ফাইল, কোনো সমস্যা হলে আব্বুকে বলিস। ঠিক আছে আব্বু, আমি গেলাম। হ্যাঁ চলুন ম্যাডাম। গাড়ি চালানোর সময় আকাশ ইরাকে জিজ্ঞেস করে, ম্যাডাম আমরা চৌধুরী বাড়িতে কেন যাব? ফাইলে একটা সাইন নিতে যাচ্ছি। কিন্তু ম্যাডাম আমাদের কি ঢুকতে দিবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তাড়াতাড়ি চল। আকাশ গাড়ি ড্রাইভ করে চৌধুরী বাড়ি গেটের সামনে আসলো আর ইরা গাড়ির কাছ নামে গেটে কার্ড দেখালে দরজা খুলে যায় আর আকাশ গাড়ি থেকে ভিতরে গেল। আকাশ গাড়ি থেকে নেমে ইরার জন্য দরজা খুলে দিল আর ইরা গাড়ি থেকে নামতেই, হাঁ করে তাকিয়ে আছেন কি? চলুন। ও হ্যাঁ চলুন। আকাশ গাড়ি ড্রাইভ করে চৌধুরী বাড়ি গেটের সামনে আসলো আর কার্ড দেখিয়ে গাড়িটা ভিতরে নিয়ে গেল। আকাশ গাড়ি থেকে দরজাটা খুলে দিল আর ইরা গাড়ি থেকে নেমে তো পুরাই অবাক, কেননা ইরা বাড়িটা কত সুন্দর হবে কল্পনা করেছিল, বাড়িটা তার চেয়ে সুন্দর দেখতে, একদম রাজপ্রাসাদ থেকেও কয়েক গুণ বেশি সুন্দর। আকাশের বাড়ির সৌন্দর্য আর বাড়ি সম্পর্কে বলেছিলাম না, গল্পের নায়িকার মুখে থেকে শুনে নেবেন। তাহলে এবার চলুন শুরু করা যাক। ইরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর চারপাশে থাকা সবকিছু দেখছে। বাড়ির সামনে রয়েছে 2টা সুইমিং পুল
আর সুইমিং পুলের চারপাশে এবং ভিতরে বিভিন্ন রকমের লাইট, আর লাইটের আলোতে সুইমিং পুলের পানি বিভিন্ন রঙের হচ্ছে, মনে হচ্ছে বিভিন্ন রং এখানে খেলা করছে। তার পাশে হেলিকপ্টার রাখার জন্য প্রচুর জায়গা, আর ওখানে 3টা হেলিকপ্টার রাখা আছে। বাড়ির পাশে সারি সারি ফুল গাছ, মনে হয় কয়েক হাজার রকমের ফুল গাছ হবে। আর এত ফুল গাছের নাম এরা জানেও না, তবে ফুলের কি মিষ্টি গন্ধ যেন মন ভরে যায়। আর বাড়ির সামনে পিছনে 30-40টা সিকিউরিটি গার্ড আছে, আর 10-12টা গাড়ি রাখা আছে। আর প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা ড্রাইভার আর সিকিউরিটির ব্যবস্থা আছে। বাড়ির পিছনের দিকে রয়েছে নানা রকমের ফল গাছ, দেখে মনে হচ্ছে এরা কোনো এক ফল বাগান দেখছে। মোট কথা বাড়ির চারদিকে দেখতে এতই সুন্দর, যায় না বাড়ির ভিতরটা কত সুন্দর হবে। এতক্ষণ তো বাড়ির বাইরে বর্ণনা দিলাম, আর একটু ভিতরে ঢুকে তারপর না হয় বাড়ির ভিতরে বর্ণনা দিব। এরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছে আর বাড়ির আশেপাশে দেখছে। ইরাকে দেখে কিন্তু মনে হচ্ছে না এরা কোনো কাজে এসেছে। আকাশের কথা এরার ঘোর কাটলো। ম্যাডাম, ভিতরে যাবেন না? ও হ্যাঁ, যাবো তো। তাহলে চলুন। আসলে বাড়িটা যত সুন্দর ভেবেছিলাম, বাড়িটা তার চেয়েও বেশি সুন্দর। সত্যি বলছেন ম্যাডাম, বাড়িটা আসলে অনেক সুন্দর। চলুন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে, এবার ভিতরে যাওয়া যাক। হ্যাঁ চল। আর হ্যাঁ, গিফটগুলো নিয়েছিস? না ম্যাডাম। কি, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো করা হয় না। ম্যাডাম, গাড়িতে আছে, কিন্তু এক্ষুনি নিয়ে আসছি। আকাশ গিফটগুলো নিয়ে আসে, আর এরা আগে যাচ্ছে, আকাশ এরার পিছনে পিছনে আসছে। আকাশ কলিং বেল বাজাতে সার্ভেন্টরা এসে দরজা খুলে দেয়। ভিতরে আসুন ম্যাডাম, আপনাদের কার্ড দিন আর এখানে বসে অপেক্ষা করুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। আর হ্যাঁ, এই কার্ডটা নিয়ে দেখালেই হবে। ওকে ম্যাডাম। সার্ভেন্ট উপরে গিয়ে শাহজাহান চৌধুরী রুমের সামনে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের এই কার্ডটি দিল। স্যার, আপনার সাথে কেউ দেখা করতে এসেছেন? পরিচয় দিয়েছে বা কিছু দিয়েছে? হ্যাঁ স্যার, এই নিন কার্ড। কার্ডটা ভালো করে দেখে ওদের বসতে বলো, আমি আসছি। ওকে স্যার। সার্ভেন্ট ওনাকে অপেক্ষা করতে বলে স্যার আসছে। এরপর সার্ভেন্ট নিচে এসে ইরাকে অপেক্ষা করতে বলে, আর সার্ভেন্ট নিজের কাজে চলে যায়। বাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ ম্যাডাম, সত্যিই বাড়িটা অনেক সুন্দর। আমার কথা রিপিট করছেন কেন? কই ম্যাডাম? চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঠিক আছে ম্যাডাম। ওই তো ম্যাডাম, চৌধুরী সাহেব নেমে এসেছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। ধন্যবাদ স্যার। ওই ছেলেটা কে? ও আমার বডিগার্ড। বডিগার্ড হলেও সমস্যা নেই, বস তুমি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটা প্রজেক্ট পেয়েছি, আর ওটার কাজ শুরু করতে আপনার সাইন লাগবে। আচ্ছা, প্রজেক্টের ফাইলটা দেখি। উনি প্রজেক্টের ফাইলটা দেখে কি যেন ভেবে সাইন করে দিল। ধন্যবাদ স্যার। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। কিছু যদি মনে না করেন, আমি আপনার বাড়িটা ঘুরে দেখতে চাই। আচ্ছা, দেখতে পারো, কিন্তু কোনো ছবি তুলতে পারবে না। ধন্যবাদ স্যার। আমি কি দেখতে পারি? ঠিক আছে, দেখতে পারো। এই, তোকে কে কথা বলতে বলছে? সরি ম্যাডাম। এতটা কথা মনে রাখবে, ও তোমার বডিগার্ড হলেও ওই ছেলেটাও কিন্তু মানুষ, ওরও কিছু শখ থাকতে পারে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমি দেখো। ইরা আর আকাশ পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো। বাড়ির প্রত্যেকটা জিনিস অনেক দামি। বাড়ির ভিতরে দেখলে মনে হবে বাড়িটা পুরো স্বর্ণ দিয়ে বানানো। বাড়ি অনেক বড় হল রুম, এমনকি পুরো বাড়ির আসবাবপত্রগুলো বাইরে থেকে আনানো। এরকম আসবাবপত্র এরা আগে কখনো দেখেনি। এভাবে এরা পুরো বাড়িটা ঘুরে দেখলো। সবগুলো রুমই অনেক বড়, কিন্তু একটা রুমের দিকে চোখ পড়তেই এরা অবাক হয়ে যায়, কারণ বাড়ির সবগুলো রুম থেকে এই রুমটা দেখে মনে হচ্ছে অনেক বড়। সেজন্য এরা সেই রুমটা দেখার কৌতূহল হলো। সেজন্য এরা রুমের দিকে গেল, কিন্তু দরজার সামনে সিকিউরিটি সিস্টেম চালু করা আছে, আর এরা পাসওয়ার্ডের জন্য সেই রুমে ঢুকতে পারছে না। হ্যাঁ, আপনাদের হয়তো আগে বলা হয়নি, চৌধুরী বাড়ি শাহজাহান চৌধুরী ও মিসেস পারুল আক্তার রুমের সামনে সিকিউরিটি আছে, আর আকাশের রুমের সামনে আছে। কেননা আকাশ রুমে ঢুকতে গেলে আকাশের চোখে রেটিনা ছাড়া ঢোকা সম্ভব না। চৌধুরী বাড়িতে এই 2টা রুমে শুধু মাত্র পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আকাশের রুমে ওর আব্বাম্মু ঢুকতে পারে পাসওয়ার্ডের জন্য, আর এই পাসওয়ার্ড ওনারা ছাড়া আর কেউ জানে না। সবগুলো রুমই ঠিক আছে, কিন্তু স্যার এই রুমটা সবগুলো রুম থেকে অনেক আলাদা। কিন্তু আমরা এই রুমে ঢুকবো কিভাবে? এখানকার সিকিউরিটিকে জিজ্ঞাসা করি, দেখি ওরা কিছু করতে পারে কিনা। এটা ভালো হবে। এই সিকিউরিটি। হ্যাঁ ম্যাম, বলুন। এই রুমে ঢুকবো কিভাবে আপনি কি জানেন? সরি ম্যাম, ছোট সাহেব ছাড়া এই রুমের দরজা কেউ খুলতে পারবে না। তোমাদের ছোট সাহেব এখন কোথায়? আর এখানে তো পিনকোড দিয়ে ঢোকা যায়, আর পিনকোড কি আপনারা বলতে পারবেন? সরি ম্যাডাম, পিনকোড শুধুমাত্র স্যার আর ম্যাডাম জানে। আমার ছোট সাহেব লন্ডনে আছে। আচ্ছা, তাহলে কি এই রুমটা দেখতে পারবো না? না ম্যাম। তাহলে আমরা আসি। আচ্ছা, তোমাদের এখানে তো প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, তা ওই রুমেও নিশ্চয়ই থাকবে। হ্যাঁ আছে, কিন্তু কিন্তু কি? সিসি ক্যামেরার ফুটেজ ছোট স্যারের রুম থেকে দেখতে হবে। তাহলে আর কি করা, বলে নিচে নেমে এলো। বাড়িটা ঘুরে দেখা হয়েছে? না ম্যাম, ওখানে একটা রুম এখনো দেখা বাকি আছে।
আসলে ওই রুমে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে ছাড়া আজ পর্যন্ত কোনো লোকই ওই রুমে ঢুকেনি। আমার ছেলের ইচ্ছে ওই রুমে একমাত্র চতুর্থ ব্যক্তি হিসেবে আমার ছেলের বউ ওই ঘরে ঢুকবে। একটু লজ্জা পেয়ে, তাহলে থাক ম্যাম, আমি তাহলে নিচে যাই। ঠিক আছে। ম্যাম তাহলে আমরা আসি। ওখান থেকে বিদায় নিয়ে ইরা আর আকাশ গাড়ি নিয়ে বের হয়ে এলো, আর ফাইল নিয়ে ওরা ইসলাম গ্রুপ অফ কোম্পানির দিকে যাবে। আর শরীফুল ইসলাম মানে ইরার আব্বুকে ফাইলটা দেওয়ার জন্য। গাড়ি চালাতে চালাতে পথে বিপদ হলো। ফাইল নিয়ে যাওয়ার সময় আমাদের গাড়িকে কয়েকটা গাড়ি ফলো করে। প্রথমে অতটা খেয়াল করিনি, ভেবেছি রাস্তার মধ্যে বিভিন্ন গাড়ি চলাচল তো করতেই পারে, কিন্তু কিছুক্ষণ পর ভালো করে বুঝতে পেরেছি গাড়িগুলো আমাদের ফলো করছে। সেজন্য যে ভাবা সেই কাজ, আমি দ্রুত গাড়ি চালাতে লাগলাম, কিন্তু এতগুলো গাড়ির সাথে আর পেরে উঠতে পারিনি। আমাদের গাড়িটা চলতে থাকে, আর ওদের কয়েকটা গাড়ি আমাদের গাড়ির সাথে ধাক্কা লেগে কয়েকটা গাড়ি নষ্ট হয়ে যায়। এরই মধ্যে ওদের গাড়ি এসে আমাদের গাড়িকে ধাক্কা দেয়, যার কারণে গাড়িটা কন্ট্রোল হারিয়ে উল্টে যায়। এতে করে আমি আর ইরা দুজনে অনেক আঘাত পাই। অনেক কষ্টে গাড়ি থেকে বের হয়ে ইরাকেও বের করি, কিন্তু ইরার তখন জ্ঞান ছিল না, মনে হয় মাথায় আঘাত লেগেছে, সেন্সলেস হয়ে গিয়েছে। ইরাকে কোলে নিয়ে একটা জায়গায় বসে ওদের সাথে লড়াই করতে থাকি, একে একে ওদের সবাইকে মেরে আহত করে ফেলি। এদিকে ইরার জ্ঞান ফিরছে না, সেজন্য গাড়িতে থাকা পানির বোতলে নেই ইরার চোখে মুখে পানি ছিটিয়ে দেই। এরপর ইরার জ্ঞান ফিরে আসে। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, এখন একটু ঠিক আছি। ওরা কারা ছিল? আমি তো জানি না, তবে চিন্তা করবেন না, ওরা ফাইল নিতে পারেনি। এখন কয়টা বাজে? এই তো ম্যাডাম 12টা। কি, একটার আগে ক্লায়েন্টদেরকে এই ফাইল দিতে হবে? ম্যাডাম এখানে তো কোনো গাড়িও নেই, হেঁটে যেতে হবে। ওহ শিট, হ্যাঁ চলুন। বলে যেই না উঠতে যাবে, আমার পাঠা মনে হয়ে গেল। কিন্তু ম্যাডাম যাবেন কিভাবে তাহলে? আপনার তো পায়ে অনেক ব্যথা মনে হচ্ছে। তুই আমার বডিগার্ড, তুই কিছু একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি, যেভাবেই হোক তাড়াতাড়ি আমাদের অফিসে যেতে হবে। আমি এরাকে কোলে তুলে নিলাম। তোর সাহস কি করে হয় আমাকে কোলে নেওয়ার? তাড়াতাড়ি আমাকে নামা বলছি, নামা আমাকে। তাহলে আপনি যাবেন কি করে? ওহ শিট, আমি হাঁটতে পারছি না। সেজন্যই তো আপনাকে কোলে নিলাম। আকাশ এরাকে কোলে করে এরা আব্বুর অফিসে নিয়ে আসে, আর ইরাকে ওর আব্বুর কেবিনে বসায়, আর ডক্টরকে ফোন দেয়। ডক্টর এসে ইরাকে ট্রিটমেন্ট করতে শুরু করেছে। ডক্টর ভয়ের কোনো কারণ নেই তো? তেমন ভয়ের কোনো কিছু নেই, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর, আপনি তাহলে এখন আসতে পারেন। ঠিক আছে, আর ওনার খেয়াল রাখবেন। ঠিক আছে ডক্টর। ডক্টর চলে গেল। ম্যাডাম আপনি বসুন, আমি না ফাইল নিয়ে ভিতরে যাচ্ছি। ঠিক আছে। আকাশ ফাইল নিয়ে বোর্ডরুম খুঁজে বের করে, আর রুমের কারোর দিকে খেয়াল না করে, স্যার এই নিন ফাইল বলে সামনে তাকাতেই আকাশ তো অবাক, কারণ আকাশ ইরাকে কোলে করে ইরাদের আব্বুর অফিসে নিয়ে আসে, আর ইরাকে ওর আব্বুর কেবিনে বসে ডক্টর দেখায়। এদিকে ডক্টর ইরাকে ট্রিটমেন্ট করাচ্ছে, আর আকাশ ফাইল নিয়ে বোর্ডরুমে ঢুকে এই নিন স্যার ফাইল বলে সামনে তাকাতেই আকাশ তো অবাক, কারণ আকাশের আব্বুর পিয়ে তানু আর ওর আব্বুর সাথে থাকা কয়েকজন লোকও এই বোর্ড মিটিং রুমে আছে, যাদের সাথে শাহজাহান চৌধুরী মানে আকাশের আব্বু আকাশের সাথে ওনাদের পরিচয় করে দিয়েছিল। আকাশ দেরি না করে শফিকুল ইসলামকে ফাইল দিয়ে মুখে হাত দিয়ে যে না রুম থেকে বের হতে যাবে, অমনি ওই লোকগুলো ডাক দিল। স্যার আপনি এখানে? স্যার শব্দটা শুনে আকাশ কিছুটা ঘাবড়ে যায়। স্যার কথা বলছেন না কেন? দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি আপনাদের স্যার নই, আর আমি আপনাদের চিনিও না। কিন্তু আপনাকে দেখতে আমার ছাড়ের মতো। হয়তো আপনাদের দেখায় কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ স্যার, ওই ছেলেটা তো আমার মেয়ের বডিগার্ড। কি বলছেন আপনি? হ্যাঁ, এই ছেলেটি আজ 2 মাস ধরে আমার এখানে বডিগার্ডের চাকরি করে। আসলে আমাদের স্যারের একটা ছেলে আছে, 2 মাস আগে আলাপ করিয়ে দিয়েছিল, সেই জন্য হয়তো চিনতে কোথাও ভুল হচ্ছে। হতেও পারে। এরা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসলে হয়েছে কি, কিছুটা ঘাবড়ে গিয়ে, আমার মেয়ের কিছু হয়নি তো? না তেমন কিছু না, আপনি মিটিংটা শেষ করুন, আমি আপনার কেবিনে অপেক্ষা করছি। ওখানে ম্যাডাম আছে। ওইদিকে আব্বুর অফিসের লোকগুলো তাকিয়ে দেখি ওনার এখনো ভাবছে, সেজন্য ওখানে দাঁড়িয়ে না থেকে আকাশ ইরার কাছে চলে আসে। ম্যাডাম এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কিন্তু সেরে উঠতে কিছুদিন সময় লাগবে। বারবার আপনার কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। ওভাবে বলবেন না ম্যাডাম, এটা তো আমার দায়িত্ব। তারপরেও এভাবে কিছুক্ষণ কথা বলার পর শফিকুল ইসলাম ওনার কেবিনে ঢুকে পড়ে। ওই তো স্যার চলে এসেছে। স্যার আপনারা কথা বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে রুম থেকে বেরিয়ে লোকগুলোকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর দেখি ওনারা অফিস থেকে বাইরে যেতে যাবে, আমি পিছন পিছন ওনাদের ডাক দিলাম, এক্সকিউজ মি। আচ্ছা, তোমাকে আমাদের এত চেনা চেনা লাগছে কেন? মনে হয় আগে কোথাও দেখেছি। হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি আপনাদের বসের একমাত্র ছেলে। ওই নিয়ে তোমাদের ভাবতে হবে না, আর আজকের পর থেকে কারোর সামনে আমাকে স্যার বলবেন না, আর নাই আমার পরিচয় কাউকে দিবে। ওকে, আপনারা এবার আসতে পারেন। এখন হয়তো আপনারা ভাবছেন ওনাদের সাথে কেন কথা বললাম, কারণ হচ্ছে পরবর্তীতে যে কোনো সমস্যা না হয়। ওনাদের বিদায় দিয়ে ইরার কাছে যেতে লাগলাম।
কেবিনের কাছে গিয়ে শুনতে পাই ইরা আর ওর আব্বু কথা বলছে। তাই ভিতরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে থেকে ওনাদের কথা শুনছি। তোর এই অবস্থা কি করে হলো? আর বলো না আব্বু, ফাইল নিয়ে আসার সময় কতগুলো গাড়ি নিয়ে আমাদের স্ক্র্যাচ করে। বডিগার্ডরা গাড়ির সাথে গাড়ি বাড়ি দিয়ে ওদের কয়েকটা গাড়ি নষ্ট করে, কিন্তু কোথা থেকে ওদের একটা গাড়ি এসে পেছন থেকে আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়, আর আমাদের গাড়িটা বাড়ি খেয়ে ভেঙে যাওয়ার ফলে আমার এই অবস্থা। তারপর কি হলো? এরপর বডিগার্ড আমাকে গাড়ি থেকে বের করে ওদের সাথে লড়াই করে ওদের হারিয়ে আমার কাছে আসে, কিন্তু পায়ে ব্যথার কারণে আমি হাঁটতে পারছি না। সেই জন্য বডিগার্ড আমাকে কোলে নিয়ে এখানে নিয়ে আসে। কথাটা বলা মাত্রই ইরার মুখে হাত দেয় আর লজ্জা পায়। থাক, আর লজ্জা পেতে হবে না, ছেলেটা সত্যি অনেক ভালো। হ্যাঁ আব্বু, অনেক ভালো। অন্য কেউ হলে হয়তো আমাকে রেখে প্রাণের ভয়ে পালিয়ে যেত। ঠিক বলছি, আসলে ছেলেটার সাহস আছে। দরজার ওই পাশ থেকে আকাশ ওই কথাগুলো শুনছে আর হাসছে, কিন্তু এই হাসির শব্দ আর কেউ শুনতে পায়নি। দরজার ওই পাশ থেকে আকাশ বলে উঠলো, স্যার আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম এখন ঠিক আছে তো? অনেকটা ঠিক আছে, তুমি ইরাকে বাসা নিয়ে যাও, আমরা আসছি। ঠিক আছে স্যার, চলুন ম্যাডাম। আমি তো এখনো হাঁটতে পারছি না। আসার সময় যেভাবে নিয়ে এসেছো এখন ওইভাবে নিয়ে যাও। মানে বল এটার দিকে তাকাতে কিছুটা লজ্জা পায়। আকাশ ইরাকে কোলে করে গাড়িতে বসে বাসায় নিয়ে যায়। বাসায় পৌঁছে কোলে করে আবার রুমে নিয়ে যায়। যে না বেডে শুয়ে দিতে যাবে অমনি ভার সামলাতে না পেরে ইরার উপর পড়ে যায়। আকাশ আর ইরা একজন আরেকজনের উপর শুয়ে আছে। ইরা নিচে আর আকাশ উপরে। আকাশের ইচ্ছে করছে ইরাকে একটু আদর করে দিতে, কিন্তু বডিগার্ড হওয়ায় আর কিছু করলো না। ইরার গায়ের উপর থেকে উঠে পড়ল। সরি ম্যাডাম, আমি ভার সামলাতে না পেরে পড়ে গিয়েছিলাম। তোর সাহস কি করে হয় আমার উপর পড়ার? আর তুই এটাই ইচ্ছে করে করছিলি। সরি ম্যাডাম, আর হবে না। এখনই আমার রুম থেকে বের হয়ে যান। আকাশ রুম থেকে বের হয়ে যাওয়ার সময় ইরা মিটমিট করে হাসছে, যদিও আকাশ এই হাসির মানে এখনো জানে না। আকাশ নিচে নেমে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর শফিকুল ইসলাম চলে এসেছে। ইরাকে ওর রুমে দিয়ে এসেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তাহলে কয়েকদিন ছুটি নাও। কেন স্যার? এরাও সুস্থ হতে তো অনেকদিন সময় লাগবে, ওই কয়েকদিন না হয় তুমি বাড়িতে থেকো। এরা সুস্থ হলে আমি তোমাকে খবর দিব। ধন্যবাদ স্যার, আমি কিন্তু মাঝে মাঝে এসে দেখে যাব। আচ্ছা ঠিক আছে। আকাশ বাসা থেকে বের হয়ে ওর আব্বুর অফিসে চলে গেল। ওখানে আকাশের 2-3 দিনের মতো কাজ পড়ে আছে, ওই কাজগুলো করতে হবে, নয়তো ইরাদের ওই প্রজেক্টটা ঠিকঠাক মতো করা হবে না। আকাশ গাড়ি ড্রাইভ করে ওর আব্বুর অফিসে চলে যায় আর ইরাদের প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। কেননা আকাশের কাজ হলো এখন এই প্রজেক্টটা কিভাবে কাজ করলে ভালো মুনাফা হবে সেদিকে খেয়াল রাখা আর ফাইলে সবকিছু লিখে দেওয়া। তাই আকাশ দিন রাত কাজ করে ফাইলটা রেডি করে। আর হ্যাঁ, এই কয়েকদিনে কিন্তু নায়িকারও খোঁজ খবর নিয়েছে। নয়তো বলবেন কাজ করে করে নায়িকার কোনো খোঁজ খবর নেয়নি। নায়ক কিন্তু ঠিকই নায়িকার খোঁজ খবর নিয়েছে। আকাশ তার সকল কাজ শেষ করে যেই না অফিস থেকে বের হবে অমনি তানুর সাথে দেখা। স্যার একটা বলবো? কি কথা? আমার না 1 সপ্তাহের ছুটি লাগবে। কেন? আমার বান্ধবীর বিয়ে, সেখানে যাব। আমাকে না বলে আব্বুকে গিয়ে বলো। স্যারকেও বলেছি। তো তোমার স্যার কি বললো? স্যার বলেছে আপনার থেকে ছুটি নিতে। ঠিক আছে, কিন্তু ছুটি কবে থেকে নিবে? 3 দিন পর নিব ছুটি, সেজন্য আগেই বলে রেখেছি। ছুটি পেয়ে যাবে। এবার আমি বাসায় গেলাম। অফিস থেকে আকাশ তার বাসায় চলে গেল। বাসায় রেস্ট নিবে, কেননা এই কয়েকদিনে অনেক কাজ করতে হয়েছে। রাতে আকাশ ঘুমিয়ে পড়েছে আর সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনে। হ্যালো, কে বলছেন? আমি। হ্যাঁ স্যার বলুন। কাল থেকে তুমি আবার বাড়িতে চলে আসবে। ফোনটা রেখে আকাশ ঘুমিয়ে পড়ল আর ঘুম ভাঙলো আকাশের মায়ের ডাকে। কে রে, আর কত ঘুমাবি? মা, আর একটু ঘুমাতে দাও না। ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করে নিবি। তুমি যাও তো আম্মু, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে। পরের দিন ইরাদের বাসায় গেলাম। ইরা দেখি একেবারে তৈরি হয়ে নিচে নেমে এলো। আজকে শাড়ি পরে আসলো। তবে যাই পড়ুক না কেন, মেয়েটাকে একদম পরীর মতো লাগে সব সময়। হা করে তাকানো শেষ হলে চলুন। যত সব। চলুন ম্যাডাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? কলেজে যাব। কিন্তু ম্যাডাম, আপনি তো শাড়ি পরে কখনো কলেজে যান না। এই, তোকে আদা কথা বলতে কে বলছে? আমি কি পরে কলেজে যাব তা কি তুই বলে দিবি? সরি ম্যাডাম। আকাশ বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। একটু পর ইরা এসে দরজা খুলে ভিতরে বসলো আর আকাশ গাড়ি ড্রাইভ করে কলেজে গেল। আর ইরা কলেজের ভিতরে গেল আর ওর বান্ধবীদের সাথে কি কথা বলে আবার চলে আসলো। সেখান থেকে মার্কেটে গেলাম। ম্যাডাম নিজের জন্য অনেক কিছু শপিং করলো আর আমাকেও কিনে দিল। ওইগুলো নিয়ে ইরা বাসায় গেল। ম্যাডাম, আমাকে শপিং করে দেওয়ার কারণ কি? আমরা কাল বাদে পরের দিন বিয়ে বাড়িতে যাব, তাই তোকেও কিছু কিনে দিলাম। কালকে তোর ছুটি, কিন্তু পরের দিন সকালে সবকিছু গুছিয়ে চলে আসবি, কেননা আমরা এখানে 1 সপ্তাহ থাকবো। ঠিক আছে ম্যাডাম। ওখান থেকে চলে আসলো আকাশ তাদের বাড়িতে।
আর ওর আব্বু আম্মু বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে, তারা রাজি হয়ে যায়। আচ্ছা আব্বু আম্মু, আমি কাল সকালে বের হয়ে যাব। নিজের খেয়াল রাখবে আর বৌমারও ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে আব্বু। রাতে সবকিছু গুছিয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। ইরাদের বাড়িতে এসে দেখি অনেকগুলো মেয়ে। দেখে মনে হলো ওনার বান্ধবী, এখান থেকে কয়েকজন আমি চিনি। একটু পর ইরা উপর থেকে নেমে এলো। আজকে শাড়ি পরলো না, জিন্স পরলো আর সাথে একটা কোটি। তোরা সবাই এসে গেছিস? সবাই একসাথে বলে উঠলো হ্যাঁ। তাহলে এবার যাওয়া যাক। চলুন ম্যাডাম। গাড়িতে উঠলাম। ইরা আমার সাথে এসে বসলো। আমি গাড়ি ড্রাইভ করে দীর্ঘ 2 ঘন্টা পর আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। সবাই একে একে গাড়ি থেকে নেমে যাচ্ছে। সবার শেষে আমি নামলাম। আর আমি নেমে তো পুরাই অবাক, কেননা এই আমি কাকে দেখছি? সে আর কেউ না, সে হচ্ছে তানু, আকাশের পিয়ে। আকাশ মনে মনে ভাবছে ও এখানে কেন। এই দাঁড়িয়ে থেকে কি বিড়বিড় করছিস? কিছু না। তাহলে দাঁড়িয়ে না থেকে ভিতরে চল। ওকে ম্যাডাম। আকাশ ভিতরে যাচ্ছে। হঠাৎ তানু বলে উঠলো, স্যার আপনি এখানে কেন? তাদের মুখে স্যার ডাক শুনে এরা পিছনে ফিরে তাকালো। এই বডিগার্ড, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? আরে মেয়েটিকে। কেউ না ম্যাডাম, আপনি যান, আমি 5 মিনিটের ভিতরে আসছি। এই তোমাকে হাসতে বলছে কে? আর হ্যাঁ, এখানকার কেউ যেন আমার পরিচয় না জানতে পারে। কেন স্যার? জানলে কি কোনো সমস্যা হবে? এই তোমাকে যা বললাম তাই করবে, নয়তো। ঠিক আছে, বলবো না কাউকে। কিন্তু স্যার আপনি এখানে কেন এসেছেন? তানুকে সামান্য কিছু কাহিনী বললো। এবার তো বুঝলে? হ্যাঁ বুঝলাম, তবে পুরোটা না। আচ্ছা, তুমি এখানে কেন এসেছো? আসলে স্যার যার বিয়ে হচ্ছে সে আমার বান্ধবী, আর এর কারণেই আমি ছুটি নিয়েছি। তাহলে এনজয় করো। ঠিক আছে স্যার। আবার স্যার বলছো? সরি, আর বলবো না। আমি আসি, আর নিজের খেয়াল রাখবে। তানুর কাছ থেকে সরে আকাশ বাড়ির ভিতরে গেল। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। সিঁড়ির পাশে ফুল দিয়ে সাজানো। পুরো বাড়িতে শুধু ফুল আর ফুল। মনে হয় কোনো ফুলের বাগানে এসে পড়েছি। চারদিকে এত মেয়ে যে ইরাকে খুঁজতে হবে। যাই ভিতরে গিয়ে দেখি ইরাকে পাই কিনা, কিন্তু কোথাও পেলাম না। অনেকগুলো রুম চেক করলাম। হঠাৎ খুঁজতে খুঁজতে একটা রুমের দরজা খোলা পেয়ে যেই না খুলতে যাব, দেখলাম ভিতরে ইরা জামা কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখে চিৎকার করে উঠলো। আকাশও চিৎকার করে সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে রুমের বাহিরে দাঁড়িয়ে থাকলো। ইরা জামা চেঞ্জ করা শেষ হলে রুমের বাহিরে আসে আর বলতে থাকলো, এই তোর সাহস কি করে হয় রুমে নক না করে ঢুকার? ম্যাডাম আমার কি দোষ? দরজা তো খোলাই ছিল, আর আপনাকে না দেখতে পেয়েই তো আমি খুঁজতে লাগলাম। আর এখন দেখি আপনি এই ঘরে। তার আগে বল, তুই কিছু দেখিসনি তো? যা দেখেছি। চুপ করে আছিস কেন? সত্যি ম্যাডাম, আমি কিছুই দেখিনি। ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য আকাশ বলে উঠলো, ম্যাডাম আমি কোথায় থাকবো? না দেখে থাকলেই ভালো। আর এখানে যে কোনো একটা রুমে গিয়ে থাক, বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আকাশ অনেক খোঁজাখুঁজি করার পর কোনো রুম খালি পেল না। সেজন্য মন খারাপ করে ছাদে বসে আছে। ঠিক তখনই তানুর আগমন। কেমন আছেন? আর ভালো। এখানে এভাবে বসে আছেন কেন? কি করব, এখানে কোনো রুমই তো খালি পাচ্ছি না। কোথায় থাকবো সেটাও তো বুঝতে পারছি না। আমি কি হেল্প করব? তাহলে তো ভালোই হয়। তাহলে আমার সাথে চলুন। কোথায়? আমার বান্ধবীর ছোট একটা ভাই আছে, আপনি না হয় ওর রুমে থাকবেন। যদি আপনার কষ্ট হবে, কেননা আপনি তো আর এত ছোট রুমে কখনো থাকেননি। কি আর করব, চলো। তানু আমাকে একটা রুমে নিয়ে এলো। রুমটা ছোট্ট, কিন্তু মানিয়ে তো নিতেই হবে। কি ভাবছেন? কিছু না। আমি ওর ছোট ভাইকে বলে দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আপনাদের দয়ায় তো বেঁচে আছি। এগুলো কোন ধরনের কথা? হ্যাঁ স্যার, আমার অপারেশনের জন্য 7 লক্ষ টাকা প্রয়োজন ছিল। আর অন্যদিকে ভাইয়ের লেখাপড়া আমি যখন আপনার আব্বুকে বলি, উনি তখন হসপিটালে মাকে ভর্তি করানোর জন্য বলেছিলেন। আর আমার মায়ের সম্পূর্ণ খরচ আপনার আব্বু বহন করেছিল। কিন্তু উনাকে যখন মাইনে থেকে কেটে নিতে বলেছি, তখন উনি না বলে দিলেন। সত্যি উনার মতো মানুষ হয় না, বলে কাঁদতে লাগলো। আরে কান্না থামাও, কেউ দেখলে কি ভাববে? চলুন আপনাকে কনের সাথে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ চলো। তানু আমাকে নিয়ে কনের রুমে গেল। ওখানে ইরা আর ওর বান্ধবীরাও ছিল। এই তুই এখানে কেন? তানু বলতে গেলে হাতের ইশারায় বললাম, আসল পরিচয় যেন না জানে। ইরা তুই চুপ কর। কি রে তানু, কিছু বলবি? তিথি, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দেই। এই তিথি, ওই ছেলেটার সাথে কি পরিচিত হবি? আরে চুপ কর তো তুই। তানু তুই বল। ও হচ্ছে আমার বন্ধু আকাশ। আর কি? আর আমার বডিগার্ড। তিথি, ওই মেয়েটা কে রে? তোর সাথে আলাপ করিয়ে দেই। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তানু, আর চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চৌধুরী সাহেবের পিএ। ও পিএ বলে হাসতে লাগলো। এই যে ম্যাডাম, পিএ বলে অবহেলা করবেন না। বাহ, একজন পিএ আর তার বন্ধু বডিগার্ড, বলে ইরা আর ওর বান্ধবীরা হাসতে লাগলো।
কি বলছিস এইগুলো? ও আমার বান্ধবী। তাতে কি, তুই কি করেছি এদের মতো ছোট লোকদের সাথে বন্ধুত্ব করিস আল্লাহই জানে। আপনি হয়তো ভুলে গেছেন ইরা ইসলাম আমি, চাইলে আপনার প্রজেক্টটা আটকাতে পারি। ও তাই পারলি করে দেখা, ফোন বের করে। আকাশ জানে তানু এখন আব্বুকে ফোন করে সব বলে দিবে, তানু কাউকে কিছু বলার দরকার নেই। তাই বলে ওনাদের অপমান তো সহ্য করা যায় না, তোকে আর দরদ দেখাতে হবে না। দেখ ইরা, তুই তো বডিগার্ডকে নিয়ে যা খুশি বল, কিন্তু আমার বান্ধবীকে কোনো কিছু বলবি না, এটাই আমার শেষ কথা। আমি তোর মামাতো বোন আর ও তোর বান্ধবী, আমার থেকে ওই মেয়েটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট। দেখ ইরা, তানু আমার বান্ধবী, আর আমার সামনে কেউ ওকে অপমান করবে আমি তা মেনে নিব না, বলে দিলাম। ঠিক আছে, বিরক্তি ভাব নিয়ে। ওই দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে বাহিরে যাও। দেখতে পাচ্ছ না এখানে সব মেয়ে? আকাশ তানুকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো, কিন্তু তানু রুম থেকে বের হয়ে কান্না করে দিল। ওরা আমাকে অপমান করলো, তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু আপনাকে বলেই আবার কান্না করে দিল। আরে তানু কাঁদছো কেন? দেখো তুমি আমার বোনের মতো, কান্না থামাও। আপনি কেন ওই মেয়েটার বডিগার্ড হতে গেলেন? এবার তানু সব ঘটনা খুলে বলে। এবার তো বুঝছো কেন আমি বডিগার্ডের চাকরিটা করছি। হ্যাঁ, কিন্তু উনি আপনাদের সাথে এমন ব্যবহার কেন করে? আচ্ছা ওর কথা বাদ দাও। তানু তোমার ড্রেসের এই অবস্থা কেন? নতুন করে ড্রেস আনোনি? আসলে স্যার। বুঝেছি, চলো। কোথায়? গেলেই বুঝতে পারবে। তুমি গিয়ে তিথির কাছ থেকে ওর গাড়ির চাবিটা নিয়ে এসো। ইরার গাড়িতে তোমাকে উঠালে অন্য কাহিনী বাদিয়ে ফেলবে। ঠিক আছে, আমি চাবি নিয়ে আসছি। তানু গিয়ে তিথিকে গাড়ির চাবিটা দিতে বলে। ইরা মানা করলেও তিথি তানুকে চাবিটা দিয়ে দেয়। তানু চাবিটা নিয়ে ওখান থেকে চলে আসে আর আকাশকে চাবি দেয়, আর আকাশ তানুকে নিয়ে একটা শপিং মলে চলে যায়। আমরা এখানে এসেছি কেন? চুপ করে দাঁড়িয়ে থাকো। আকাশ তানুকে নিয়ে লেডিস দোকানে ঢুকলো আর বলল, তানু তোমার যা পছন্দ হয় এখান থেকে নিয়ে নাও। কিন্তু? কোনো কিন্তু নয়, যা বলছি তাই করো। তানু নরমাল দেখে কিছু কিনতে গেলে আকাশ তানুকে থামিয়ে দিয়ে আকাশ নিজেই ভালো মানের কয়েকটা ড্রেস পছন্দ করে তানুকে কিনে দেয় পরার জন্য। স্যার, এতগুলো ড্রেস দিয়ে কি করব? আর এগুলো তো অনেক দাম হবে, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করার কি দরকার? যা বলছি তাই করবে, আর এখন থেকে প্রতিদিন একটা করে ড্রেস এখান থেকে পরবে। তাই বলে এতগুলো টাকা খরচ করবেন? ধরুন একজন ভাই তার বোনকে উপহার দিচ্ছে, তানু খুশি হয়ে আকাশকে ভাইয়া বলে জড়িয়ে ধরে। সত্যি ভাইয়া, আপনার আব্বুর মতো আপনি অনেক ভালো মনের মানুষ। অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, তুই এগুলো নিয়ে কাউন্টারে আয়। আকাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে বিল কত হয়েছে, দেখে 3 লক্ষ টাকা। তানু শুনে মাথায় হাত দেয়, কি এত টাকা? এই কয়েকটার দাম এত টাকা? আমি এগুলো নিব না, দাম নিয়ে তোকে ভাবতে হবে না। এই বলে আকাশ ওর ক্রেডিট কার্ডটা দিয়ে টাকা পেমেন্ট করে তানুকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে আর গাড়ি চালিয়ে আবার বিয়ে বাড়িতে আসে। নাও চাবিটা তিথিকে দিয়ে আসো। ঠিক আছে। তানু গাড়ির চাবি নিয়ে তিথিকে দিতে যাবে আর দেখে ইরা এখানে বসে আছে আর গল্প করতেছে। কিছু বলবি? আর কোথায় গিয়েছিলি? এই নে ধর চাবি, শপিং মলে গিয়েছিলাম কিছু ড্রেস কিনতে। ও তাই, তা কি কি কিনলি? মনে হয় ফুটপাথ থেকে কিনে আনলো, বলে ইরা আর বান্ধবীরা হাসতে লাগলো। তোমরা জেনে কি করবে? দেখি না বলে তানুর হাত থেকে প্যাকেট নিয়ে দেখতে থাকে। বাহ, প্রতিদিন পরার জন্য আলাদা আলাদা ড্রেস, সুন্দর তো। এগুলো কি ফুটপাথ থেকে কিনছো নাকি? তাকিয়ে দেখে ড্রেস বাহির করার সময় ব্যাগ থেকে একটা কাগজ পড়ে গেল। তিথি কাগজটা হাতে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল, আর কাগজটা ছিল ক্রেডিট কার্ডের বিল রিসিট। তানু, তুই এত টাকা শপিং করলি, যদিও তিথি ভালো করেই জানে তানু কখনো এত টাকা শপিং করবে না। কই দেখি দেখি কত টাকা, বলে কাগজটা হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে রইল। ইরার বান্ধবীরা বলে উঠলো, কিরে কি দেখছিস? ওরা কাগজ থেকে হা করে তাকিয়ে থাকলো। 3 লাখ টাকার শপিং, এত টাকা কোথায় পেলো? আপনার না জানলেও চলবে। তুই জানিস আমার অ্যাকাউন্টে কত টাকা আছে? আমার জানা দরকার নেই, বলে তনু চলে আসলো। কিন্তু তিথি এখনো ভেবে যাচ্ছে তানু এতগুলো টাকা কই পেল। থাক, অনেক রাত হয়েছে, সকালে জিজ্ঞেস করতে পারবো। পরের দিন সকালে তিথি তানু রুমে এসে হাজির। কি রে, তুই এত সকালে? তোর কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে এলাম। কি প্রশ্ন? আকাশকে এতগুলো টাকা তুই কই পেলি? আগে বল, এইসব কথা তুই কাউকে বলবি না। ঠিক আছে, বলবো না। বিছানা থেকে উঠে দরজা আটকায় আর তিথি বিছানায় বসে বলতে থাকে, তাহলে আকাশ কোনো বডিগার্ড না, আকাশ হচ্ছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক। আকাশ যখন দেশে আসে তখন ইরা ওর আব্বুর উপর কারা হামলা করেছিল, আকাশ স্যার ওনাদেরকে বাঁচায়। ওইখানে ইরাকে দেখে আকাশ স্যার ওনাকে ভালোবেসে ফেলেছে। পরে যখন ইরার আব্বু ওনাকে বডিগার্ডের চাকরির অফার করে, তখন আকাশ স্যার ইরাকে সবসময় দেখতে পারবে বলে, সব বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে বলে, সেজন্য আকাশ রাজি হয়ে যায়। এই কথাগুলো তানু এক নাগারে বলতে থাকে।
তার মানে আকাশ কোনো বডিগার্ড নয়, বরং চৌধুরী বাড়ির ছেলে। তুই কথা দে, এ কথা কাউকে বলবে না। কাউকে বলবো না, কিন্তু ইরাকে কি বোঝাতে পারবে? আমি তা জানি না, ওটা স্যার দেখে নিবে। কিন্তু তুই ইরাকে এই ব্যাপারে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। আর কেই বা জানবে? কিন্তু তাদের এই কথাগুলো কেউ একজন কান পেতে শুনছিল। কেউ নয়, তিনি হচ্ছে তানুর বাবা মা। ওনারা তানুকে ডাকতে এসে যখন দেখলো ভিতর থেকে আওয়াজ আসছে, তখন ওনারা তার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আমরা জানি যদিও এটি খারাপ একটা কাজ, কেন কারো ব্যক্তিগত আলাপ কান পেতে শোনা অনেক খারাপ, কিন্তু ভিউয়ার্স বন্ধুরা, তোমরা এই কাজ কখনোই করবে না। কিছুক্ষণ পরে ওনারা দরজায় টোকা দিল। টোকার শব্দ শুনে তানু এসে দরজা খুলে দিয়েই তো অবাক। আব্বু আম্মু, তোমরা কখন এলে? অনেকক্ষণ হলো। কি? তোদের মধ্যে তখন যা কথা হয়েছিল আমরা তোদের সব কথা শুনেছি। কি? বলবো না, কিন্তু কিন্তু কি? ওই ছেলেটার সাথে আমাদের পরিচয় করে দিবি? ছেলেটা আমার এত বড় উপকার করলো, সেজন্য ওই ছেলেটাকে দেখতে মন চাইছে। ঠিক আছে, আম্মু পরিচয় করে দিব, তবে তোমরা কোনো উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করে বসবে না, বলে দিলাম। কিন্তু আন্টি, আপনাদের তো গতকাল তানুর সাথে আসার কথা ছিল, আর আপনারা আজকে এলেন, তাও এত তাড়াতাড়ি? আসলে বাসায় কিছু কাজ থাকার কারণে আসতে পারিনি। আর তাড়াতাড়ি কই হলো? এখন তো রাত 11টা বাজে, তাড়াতাড়ি তো আসেনি। আচ্ছা আন্টি, আপনারা গল্প করেন, আমি একটু আসছি। সবাই এতক্ষণ নিশ্চয়ই আমাকে খুঁজছে, না পেলে তো বুঝতেই পারছেন অনেকের অনেক মন্তব্য করবে। আচ্ছা আন্টি, এখন আসি। আর কিছু লাগলে আমাকে অথবা তানুকে বলবেন। তিথি যাওয়ার পর তানুর বাবা মাকে আকাশের সম্পর্কে বলে, আর ওনারা এসব শোনার পর আকাশের সাথে পরিচয় হওয়ার জন্য তানুকে বলছে। আহ মা, বললাম তো পরিচয় করিয়ে দিব, কিন্তু আমি যে তোমাদের সবকিছু বলে দিয়েছি, এটা কিন্তু আকাশ স্যার কি বলবে না। আচ্ছা বলবো না, কিন্তু ছেলেটা কি তোকে পছন্দ করতো আগে কখনো? কি যাতা বলছো? আমি ওনাদের কোম্পানিতে মাত্র পিএ, আর উনি আমার বস। আর উনি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাতে কি, আজকাল এইগুলো তো হয়েই থাকে। মা, উনি একজনকে ভালোবাসে আর আমাকে নিজের বোনের মতো দেখে, তাই ওনার সেই বিশ্বাস আমি ভাঙতে পারবো না। কি শুরু করছো তোমরা? ছেলেটা তোমার এত বড় উপকার করলো, আর তুমি কি না কি ভেবে বসলে? মা, তোমরা রেস্ট নাও, আমি আসছি। তানু তিথির কাছে চলে গেল। ও আপনাদের তো বলতে ভুলে গিয়েছি, আজকে তিথির মেহেদি অনুষ্ঠান। এদিকে কেউ আকাশকে ফোন করে, যার কারণে আকাশে ঘুম ভেঙে যায়, আর ফোন হাতে নিয়ে দেখে ইরা ফোন করেছে। সেজন্য আকাশ ফোনটা রিসিভ করে। হ্যালো ম্যাডাম। ওই, তুই কোথাকার নবাবী যে ফুরে ফুরে ঘুমাচ্ছিস? ম্যাডাম আসলে। চুপ, একটা কথাও বলবি না। আধা ঘন্টার ভেতরে তোকে আমার সামনে দেখতে চাই। ম্যাডাম আমি রেডি হয়ে আসছি। উফ, দিলা তো আমার সাদের ঘুমটা নষ্ট করে। ম্যাডামের জন্য তো ঠিক মতো ঘুমাতেও পারি না। উফ, তাড়াতাড়ি রেডি হয়ে নেই, নয়তো অনেক কথা শুনে দিবে। এমনিতেই অনেক হেনস্থা করে, আল্লাহ জানে আজ ভাগ্যে কি আছে। আকাশ রেডি হয়ে নিচে নেমে দেখে ইরা হলুদ রঙের একটি শাড়ি পরেছে। আর শুধু ইরাই না, আরো অনেক মেয়েও হলুদ রঙের শাড়ি পরেছে, কিন্তু ওদের সবার থেকে ইরারটা বেস্ট, কারণ ইরাই গল্পের নায়িকা। আর সেখানে আসা অনেক ছেলে হলুদ পাঞ্জাবি পরেছে, কিন্তু আকাশ শুধুমাত্র একটা কালো শার্ট প্যান্ট, তার সাথে কালো কোট পরেছে। আর আকাশের কালো শার্ট পরার কারণ হয়তো আপনারা সকলেই জানেন। যারা জানেন না তাদেরকে বলছি, একজন বডিগার্ড শুধুমাত্র কালো শার্টের সাথে কালো প্যান্ট পরে। ওই, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ম্যাডাম রেডি হতে। আমি কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ, ভালো করে ডিউটি করবি, অনুষ্ঠানে কোনো মেয়ের দিকে তাকাবেন না। জি ম্যাম, তাকাবো না। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেদির অনুষ্ঠান দেখছে, সবাই সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। আকাশ খেয়াল করে তানু তিথি ওরাও শাড়ি পরে আসছে, আর আসবেই বা না কেন। ধন্যবাদ ভাইয়া, আমার বেস্টের জন্য এত বড় উপকার করার জন্য। আশ্চর্য হয়ে যায় আর ভাবতে থাকে, আর তানুর দিকে তাকিয়ে থাকে, আমি আবার কি উপকার করলাম। সরি ভাইয়া, আমি তিতিকে সব বলে দিয়েছি, কিন্তু আপনি চিন্তা করবেন না, তিতি কাউকে বলবে না। প্লিজ ভাইয়া, রাগ করবেন না। একটু জোরাজুরি করাতে আমি আর না বলে থাকতে পারলাম না। ঠিক আছে, কিন্তু আর কেউ জানে নাকি এই ব্যাপারে? না ভাইয়া, শুধু আমি আর তানু জানি, এছাড়া আর কেউ জানে না। ঠিক আছে, তোমরা মজা করো, আমি আসছি। আকাশ ইরাকে খুঁজে বের করে ইরার পাশে এসে দাঁড়ায়। তিথিকে সবাই মেহেদি পরানোর জন্য বসে আছে, আর তানু তিথির পাশে বসে আছে। তিথি, তোকে অনেক সুন্দর লাগছে, আগে তো খেয়াল করিনি। তোকেও অনেক সুন্দর লাগছে। দেখো কত ছেলে তোর দিকে তাকিয়ে আছে। ধ্যাত, অনেকটা লজ্জা পেয়ে। কিন্তু মেহেদি কখন পরবি? আগে তুই পরে নে, আমি আরো পরে পরবো। কিন্তু তোকে মেহেদি কে পরাবে? আকাশ ভাইয়া পরাবে। কি বলিস ভাইয়া, আপনি মেহেদি পরাতে পারেন? হ্যাঁ, পারে তো। কই, উনি তো দেখতে পাচ্ছি না। ইরার কাছে গেছে। চল আমরাও ওখানে যাই। হ্যাঁ চল।
ওরা দুজনে আকাশকে খুঁজতে লাগলো আর খুঁজে বের করলো। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? কি বলো? আমাকেও একটু পরিয়ে দেন না। কিন্তু আমি কেন? কিন্তু আমি অত ভালো পারি না মেহেদি পড়াতে। যদি উল্টোপাল্টা হয়ে যায়, মানে ধর খারাপ হয়ে যায়। যাই পারেন, সবার প্রথমে আপনি আমাকে মেহেদি পরাবেন, আর উল্টোপাল্টা হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি পারবো? প্লিজ ভাইয়া, না করবেন না। তখন ইরা বলে উঠলো, ওই তিথি, তুই কি পাগল হয়ে গেলি? তুই কি না ওর কাছে থেকে প্রথম মেহেদি নিবি? যদি সব নষ্ট করে দেয় তখন কি করবি? তাতে কি হয়েছে? নষ্ট হলে আমার হাত হবে। তোর যা ইচ্ছে কর, আমি গেলাম। ইরা মুখ ভার করে রুমের দিকে চলে গেল। আকাশ মনে মনে ভাবছে, যেখানে যাক আমার কি। আকাশ তিথির হাত ধরে মেহেদি পরিয়ে দেয়। মেহেদি ডিজাইন এতটাই সুন্দর হয়েছে যে তিথির হাতের মেহেদি ডিজাইন দেখে ওখানে থাকা সব মেয়েই চলে আসে আকাশের কাছে আর বলে আকাশ যেন তাদের মেহেদি পরিয়ে দেয়। আকাশ কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, তাই এক এক করে সবাইকে মেহেদি পরিয়ে দিল। সবশেষে তানু আসে। ভাইয়া, আমার কথা তো ভুলেই গেলেন। অনেকটা মুখ গোমরা করে। দেখতে তো পাচ্ছ বোন, এরা সবাই কিভাবে আমাকে ঘিরে ধরেছে। যা হয়েছে সব তোমাদের দোষের কারণে হয়েছে। এবার আপনার বোনকে পরিয়ে দেন। তানু হাত বাড়িয়ে দিল। আকাশ তানুর হাতে মেহেদি পড়তে লাগলো। এদিকে ইরা বারান্দা থেকে সবকিছু তাকিয়ে দেখছে আর রাগে ফেটে যাচ্ছে। মেহেদি পড়ানো শেষ, এবার আমি উঠি। আর ইরা ম্যাডাম রাগ করে চলে গিয়েছে। ওনাকে তো খুঁজতে হবে, জানোই তো ওনার অনেক শত্রু। ঠিক আছে ভাইয়া, জানি আমি। আচ্ছা, খুঁজে দেখেন কোথায় আছে। কোথায় থেকে তিথি এসে বলে উঠলো, ভাইয়া, আপনি যাকে বিয়ে করবেন সে সত্যিই অনেক ভাগ্যবতী হবে। কি যে বলো না তোমরা। তিথির কথায় আকাশ লজ্জায় ফেটে যায়। থাক ভাইয়া, আর লজ্জা পেতে হবে না। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠলো, কিরে তোদের কি হয়েছে? পিছনের দিকে তাকাতে দেখি একজন মহিলা আর একজন লোক দাঁড়িয়ে আছে। আব্বু, আম্মু, তোমরা এখানে? ওনারা তোমার বাবা মা। আগে তো পরিচয় করে দাওনি। তোমার সঙ্গে তো ওনাদের দেখাই হয়নি যে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কে? আগে তো কখনো দেখিনি তোমাকে। আসলে আঙ্কেল, আগে তো আমাদের কখনো পরিচয় হয়নি। হ্যাঁ তাই তো। আর তানু, তুই তো ওর কথা আমাদের বলিসনি। তোমার উনার কথা তো তখন বললাম। ঠিক মতো পরিচয় করিয়ে তো দেবি। কে উনি? উনি হচ্ছে আকাশ স্যার। কে? উনি আকাশ? বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি না থাকলে যে কি হতো। কি যে বলেন আঙ্কেল, এটা তো আমার কর্তব্য। আর তানুকে আমি নিজের বোনের মতোই দেখি। তবু তুমি যা করলে হয়তো আমার আপন ছেলেও তা করতে পারতো না। আচ্ছা আব্বামু, তোমাদের তো পরিচয় হলো, এবার আসো। তানুর আব্বু আম্মু ওনারা চলে গেল। তোমার বাবা মাকে বলার কি দরকার ছিল? আসলে তিথিকে বলার সময় মা বাবা সব কথা শুনে ফেলেছিল। তার কেউ শুনেনি তো, নাকি আরো লোকজন জানে? তোমাদের কি একটা কথাও পেটে থাকে না? ভাইয়া, এখানে তানুর কোনো দোষ নেই। আমি তখন তানুকে জোর করাতে ও আমাকে বলেছে, কিন্তু ওর বাবা মা যে ওখানে চলে আসবে তা আমি জানতাম না। ঠিক আছে, তবে আর কেউ যেন না জানতে পারে, কারণ নইলে আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে ভাইয়া, আর কেউ জানবে না। এভাবে কিছুক্ষণ কথা বলার পর তিথির বাবা মা এসে হাজির। কিরে, তোর হলো? আর কতক্ষণ লাগবে? হ্যাঁ বাবা, হয়েছে, কিন্তু শুকাতে একটু সময় লাগবে, সেজন্য বসে আছি। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু তোদের দুজনের মধ্যে এই ছেলেটি কি করে? ওনাকে আমিই বসতে বলেছি। আগে বল, কে এই ছেলেটাই? ঠিক আছে আব্বু, ওনার সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এদিকে আকাশ আর তানু তিথিকে হাতে ইশারায় মানা করে, যাতে করে ওর আসল পরিচয় না দেয়। কি রে, বলবি তো কে এই ছেলে? এদিকে তিথি তানু আর আকাশের ইশারায় বুঝতে পারে ওরা কি বলতে চাইছে। সেজন্য তিথি ওদের ইশারায় বুঝিয়ে দেয়। তাহলে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছে আকাশ, ইরার বডিগার্ড, আর আমার ভাইয়ের মতো। তোর মাথা ঠিক আছে? একটা বডিগার্ডকে নিজের ভাইয়ের পরিচয় দিচ্ছ? আমি এত কথা জানি না, আমি ওনাকে ভাই বলেই ডাকবো। ঠিক আছে, ডেকো। তোর মেহেদি শুকানো শেষ হলে এবার খেতে আয়। আর হ্যাঁ আকাশ, তুমিও আসো। ঠিক আছে আন্টি। ওনারা চলে গেল। আকাশ, তিথি আর তানু বসে বসে গল্প করতে লাগলো। এরই মধ্যে তিথি তানুকে বলে উঠলো, তানু, এখানে তোর কি কাউকে পছন্দ হয়? কি যাতা বলছিস এগুলো? লজ্জা মাখা মুখ নিয়ে। যা তা বলছি না, পছন্দ হলে বলতে পারিস। না রে, এমন কাউকে এখনো পছন্দ হয়নি। আর এরকম হঠাৎ করে আমি কাউকে পছন্দ করতে যাব না। আরে থাক না, যখন নেই তখন আর বলে কি লাভ? ঠিক বলেছেন ভাইয়া। এভাবে ওদের মধ্যে কথাবার্তা চলছিল। এরই মধ্যে আকাশের ফোন বেজে উঠলো। আকাশ ফোনটা হাতে নিয়ে দেখলো শাহজাহান চৌধুরী, মানে আকাশের আব্বু ফোন করেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আব্বু, ভালো। তোমাকে একটা কথা বলার দরকার ছিল, সেজন্য ফোন করলাম। কি দরকার? কালকে একটু অফিসে আসতে পারবে? কেন আব্বু? কালকে একটা বোর্ড মিটিং আছে, আর সেখানে তোমাকে থাকতে হবে। তবে বেশি সময় না, 1 ঘন্টা সময় দিলেই হবে।
ঠিক আছে আব্বু, আমি কাল সময় মতো চলে আসবো। আর হ্যাঁ, তোমার পিএ তানুকে আসতে হবে, আমি ওকে ফোন করে বলে দেবো। না থাক আব্বু, তানুকে ফোন করতে হবে না, মেয়েটা বিয়েতে আনন্দ করতে গিয়েছে, আনন্দ করুক। আচ্ছা ঠিক আছে, সময় করে চলে আসবে বলে আব্বু ফোন রেখে দিল। ওইদিকে তানু বলে উঠলো, বড় স্যার ফোন করেছিল, কাল অফিসে কি যেন কাজ আছে, ওখানে যেতে হবে সকালে। আমার কথা কিছু বলেনি। বলেছিল তোমাকে আসতে, কিন্তু আমি মানা করে দিয়েছি। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এখানে এসেছো আনন্দ করতে, তাই আমি চাই না এর মধ্যে তোমাকে অফিসে আর কোনো কাজ করতে হোক। স্যার কখন যাবেন? কাল সকালে। বলতে না বলতে কে একজন পিছন থেকে বলে উঠলো, কাল সকালে কোথায় যাচ্ছে? তাই আমরা পিছনে ফিরে তাকাতে দেখি ইরা কথাটা বলতে বলতে আসতে লাগলো। ম্যাডাম, আপনি এখানে? কেন, আমার কি এখানে আসতে মানা আছে? ঠিক তা নয়। তাহলে? কাল সকালে আমাকে 2 ঘন্টার জন্য ছুটি নিতে হবে। কেন, কোন রাজকার্য করতে যাবেন শুনি? আসলে একটু দরকার ছিল সেজন্য। তুই চলে গেলে তাহলে আমার সিকিউরিটি কি হবে? আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে যাব। আচ্ছা ঠিক আছে, তিথি চল, তোকে ফুপি খেতে ডাকছে। তানু, তুইও আয়, আর আকাশ ভাইয়া আপনিও আসেন। কি, এই বডিগার্ড আবার কবে থেকে আবার তোর ভাই হলো? সব কথা তোর না জানলেও চলবে, এখন সবাই চল খেয়ে আসে। হ্যাঁ চল, আমরাও অনেক ক্ষুধা লেগেছে। এই চল, আর বসে থেকে লাভ নেই। আমরা সবাই খাবার খেতে চলে গেলাম। সবাই একসাথে খাবার টেবিলে বসে গেল। যে নাকাশ বসতে যাবে অমনিরা বলে উঠলো, এই বডিগার্ড, তোর সাহস কি করে হয় আমাদের একসাথে বসে খাবার খাওয়ার? সরি ম্যাডাম। কি হচ্ছে কি ইরা? ছেলেটা আমাদের সাথে খেলে কি হবে? এরপর এরা কি যেন ভেবে বললো, ঠিক আছে বসুক। আকাশ তুমি বসো, আমি সবাইকে একসাথে খাবার দিচ্ছি। সবাই একসাথে খেতে লাগলো। খাওয়া শেষ করে আমরা যে যার রুমে চলে আসলাম। আকাশ রুমে এসে যে না ঘুমাতে যাবে অমনি দরজায় কেউ একজন টোকা দিল। তখন আকাশ বলে উঠলো, কে বাহিরে? ভাইয়া আমরা। ও তোমরা? ভেতরে আসবো ভাইয়া। হ্যাঁ আসো। ভাইয়া কি করেন, ও সময় বিরক্ত করলাম না তো? আমি না, এখন একটু ঘুমাবো। তাহলে আমরা যাই। কি কারণে এসেছো বলো তো? ভাইয়া আমি এসেছি আপনার সাথে একটু গল্প করতে, আর কিন্তু আপনি তো ঘুমাবেন, আমরা না হয় পরে আসবো। বুঝতেই তো পারছো। ঠিক আছে ভাইয়া, আমরা না হয় সন্ধ্যায় আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুমিয়ে নেই। এই বলে আকাশ ঘুমিয়ে পড়লো। আর সন্ধ্যায় কারো চিৎকারে ঘুম ভাঙলো। এই সময় আবার কে আসবে? এই বলে দরজা খুলতে গেল, দেখে তিথি আর তানু বাইরে দাঁড়িয়ে আছে। তখন কিন্তু দরজা খোলাই ছিল। ঘুম ভেঙেছি নাকি আরো পরে আসবো? সমস্যা নেই, তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে নেই। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। ওয়াশরুমে চলে গেল, এরপর ফ্রেশ হয়ে বাইরে আসলো। এখন বলো কি জন্য এত জরুরি তলব? আমরা এখন আপনার সাথে গল্প করব। ঠিক আছে, তার আগে দরজা বন্ধ করো, নইলে কেউ বাইরে থেকে শুনে নিতে পারে। ঠিক আছে, আমি বন্ধ করে আসছি। দরজা বন্ধ করে এবার বলেন, আপনি আর ইরা যখন লন্ডনে গেছেন ওখানে কেমন আনন্দ করলেন আর কি কি দেখলেন, ওই নিয়ে গল্প করব। ঠিক আছে, এখন প্রথমে কোন জায়গা থেকে শুরু করব? আপনার আর ইরার পরিচয় হলো কিভাবে? আমি যখন লন্ডনে থাকি, আমি আর ফুফাতো বোন সাথীকে নিয়ে দেশে ফিরলাম। তারপরের দিন আমি সাথীকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। তখন আমরা একটা পার্কে গেলাম। একটা ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম। ঠিক তখনই কয়েকজন লোক একটা গাড়িতে গুলি করতে লাগলো, আর আমি তখন ওনাদের বাঁচিয়ে নেই। আর ওখান থেকে ইরার সাথে আমার প্রথম দেখা হয়, আর ওকে প্রথম দেখাতে আমি ওর প্রেমে পড়ে যাই। কিন্তু তখন ইরার ব্যাপারে আমি কিছু জানি না, সেজন্য কিছু বলতে পারিনি। ওমা, কি বলেন, আমার ফুফাতো বোনকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন? ভেরি ইন্টারেস্টিং। এছাড়া কি করব, তোমার মামাতো বোন যে পরিমাণ সুন্দর, যে কোনো ছেলে প্রথম দেখাতে প্রেমে পড়ে যাবে। কিন্তু এখন যে জেদি, আল্লাহ জানে কবে মনের কথা বলতে পারবো। এরপর কি হলো? শরীফুল ইসলাম আমাকে একটা কার্ড দেয়, আর ইরার বডিগার্ড হওয়ার জন্য বলে। তখন আপনি কি বললেন? ভাবলাম বডিগার্ড হলে তো সবসময় এর পাশেই থাকতে পারবো, আর ওকে সব দিক থেকে রক্ষা করতে পারবো, সেজন্য রাজি হয়ে গেলাম। তা ভাইয়া, লন্ডনে আপনাদের মাঝে কিছু কি হয়েছে? ওখানে কি হবে? ভাইয়া লজ্জা পাবেন না, বলেন। বলছি তো। ওকে বলেন। আবার বলতে শুরু করলাম। লন্ডনে ঘটে যাওয়া সবকিছুই তো আপনারা জানেন, তাই আর বললাম না। আর যারা জানেন না তারা পর্বটা পরে দেখে নেবেন। বলা শেষ হতে না হতেই, দেখো অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। ভাইয়া, আপনি এত ভালোবাসেন ইরাকে, কিন্তু ওকে কথাটা কখন বলবেন? আর ইরা যে এই পরিমাণ জেদি, দেখেন আবার দেরি করে ফেলবেন না। বলবো সময় করে। ঠিক আছে ভাইয়া, আমরা আসি, আর ডিনার করে নেবেন, চলেন। আচ্ছা চলো। আমরা 3 জন একসাথে ডিনার করে নিলাম, কিন্তু ইরাকে ডিনার টেবিলে দেখলাম না। আম্মু, ইরাকে দেখছি না। ও তো অনেক আগেই খেয়ে চলে গেছে। ঠিক আছে। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমাতে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আকাশ ইরার কাছে যায়। কখন যাবেন? ম্যাডাম, আমাকে একটু পরে যেতে হবে। তুই গেলে
আমার সিকিউরিটি কে দিবে? আপনি চিন্তা করবেন না, আমি যাওয়ার আগে আপনার সিকিউরিটির ব্যবস্থা করে যাব। যা ইচ্ছা করো, কিন্তু তাড়াতাড়ি আবার এখানে যেন দেখতে পাই। ঠিক আছে ম্যাডাম। আকাশ ফোন করে কাউকে এখানে চলে আসার জন্য বলে। 15 মিনিট পর 2টা গাড়ি আসে আর 10 জন সিকিউরিটি গার্ড আসে। তোমরা এসে গিয়েছো? জি স্যার। পরিচয় করে দেই তোমাকে, এনার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, ওনার জন্য কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, শুধু উনি না, সবার দিকে নজর দিবে। মনে রাখবে, ওদের তোমাদের পরিবারের একজন মনে করবে। আপনি চিন্তা করবেন না, আমরা নিজের প্রাণ দিয়ে হলেও ওনাদের রক্ষা করব। এরা কারা? ম্যাডাম, আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ ওরাই আপনার বডির গার্ডের দায়িত্ব নেবে। তাই বলে এতজন? চিন্তা করবেন না, ওরা সব দিক দিয়ে খেয়াল রাখবে। আমি তাহলে আসি, আর তোমরা প্রতি 10 মিনিট পর পর আমাকে ফোন দিবে আর এখানে কি হচ্ছে না হচ্ছে এসব জানাবে। ঠিক আছে, আমরা সব দিকে নজর রাখবো। তানু, তিথি, কোনো সমস্যা হলে ওদেরকে বলবে। ঠিক আছে। এখন তাহলে আসি বলে আকাশ গাড়ি নিয়ে ওদের বাড়িতে চলে গেল। অফিসের ভিতরে ঢুকে আকাশ তো অবাক, কেন অফিসের ভিতর থেকে এনার বাবা বের হয়ে যাচ্ছে। যদিও উনি আকাশকে দেখেনি, আর কয়েকশত ছেলে মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আকাশ ভিতরে ঢুকতে যাবে, তখন একটা ছেলে পিছন থেকে ডাক দেয়, এই যে ভাই, লাইনে না দাঁড়িয়ে ভিতরে ঢুকছেন কেন? লাইনে কেন দাঁড়াবো? আপনি ইন্টারভিউর জন্য আসলেন না? একটু মজা করি। হ্যাঁ, তাহলে লাইনে দাঁড়ান। আকাশ ছেলেটির কথায় লাইনে দাঁড়ায়, কারণ হয়তো আকাশ এখনো বুঝতে পারছে কেন ওর আব্বুকে এখানে আসতে বলেছে। তাই আকাশ দাঁড়িয়ে সবার মন্তব্যগুলো শুনছে। চলুন তাহলে ওদের মন্তব্যগুলো জেনে নেই। প্রথম জন, আরে ভাই, এসব কোম্পানিতে চাকরি হবে বলে মনে হয় না। দ্বিতীয় জন, কেন ভাই? তৃতীয় জন, দেখতে তো পাচ্ছেন আজকাল টাকা ছাড়া চাকরি মিলে। চতুর্থ জন, তাও ঠিক বলেছেন, আজকাল মেধা দিয়েও চাকরি হয় না। পঞ্চম জন, সব কোম্পানিগুলো এক না। ষষ্ঠ জন, তারপরও এক হতে কতক্ষণ। সপ্তম জন, ঠিক বলেছেন ভাই, হয়তো ভিতরে ভিতরে বলবে, পরে জানা যাবে। অষ্টম জন, হ্যাঁ ভাই, পরে জানানো কথা বলে নিজেদের লোকদের চাকরিতে রাখবে। নবম জন, হ্যাঁ ভাই, এসব ইন্টারভিউ তো শুধু নাম করার জন্য। দশম জন, আপনারা একটু চুপ করবেন? সবাই একসাথে বলে উঠলো, কেন চুপ করব? ওদের সকলের কথায় আকাশ সামনে তাকায়। দশম জন সবার উদ্দেশ্যে বলে উঠলো, যখন আপনারা সবাই জানেন যে কোম্পানিতে ঘুষ আর নিজের লোক ছাড়া কোম্পানিগুলোতে এমপ্লয় নেবে না, তাহলে আপনারা কেন আসছেন ইন্টারভিউ দিতে? সবসময় এটা ভাববেন, আমি যদি এই কোম্পানিতে চাকরি পাই তাহলে আমি এই কোম্পানির জন্য কি করতে পারবো, সবসময় এটা ভাববেন। কিন্তু এনারা ইন্টারভিউ কখন নিবে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। মেয়েটার কথা শেষ না হতে আকাশ লাইন থেকে বের হয়ে মেয়েটাকে দেখে। আকাশ ভাবে মেয়েটা তো ঠিকই বলেছে, যদিও আকাশের কোম্পানিতে ট্যালেন্ট লোক নেওয়া হয়। তাই আকাশ লাইন থেকে বের হয়ে ম্যানেজিং ডিরেক্টর রুমে ফোন করে আর আজকের ইন্টারভিউ দিতে আসা সকল লোককে একটা রুমে নিয়ে যেতে বললেন। ওখানে নাকি সবার একসাথে ইন্টারভিউ নেওয়া হবে, সেজন্য সবাই একটা রুমে চলে যায় আর সবাই গিয়ে ওখানে বসে। একজন লোক এসে বলল, আপনাদের আর 5 মিনিট পর ইন্টারভিউ নেওয়া হবে, বলে এই লোকটা চলে যায়। আকাশ ওখান থেকে একটা মেয়েকে সিলেক্ট করে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আকাশ কার কথা বলছে। আর হ্যাঁ, যদিও না বুঝে থাকেন তাহলে আবারও বলছি, ওই যে 10 নম্বরের মেয়েটি। আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ। সামনে বসে থাকা একটা লোক দাঁড়িয়ে থেকে বলল, কখন আমাদের ইন্টারভিউ নেওয়া হলো? আপনারা যখন লাইনে দাঁড়িয়েছিলেন তখন। মিথ্যে বলছেন, আপনারা আমাদের মধ্যে তো কোনো ইন্টারভিউ দিতে যায়নি, তাহলে আপনারা ইন্টারভিউ নিলেন কখন? দেখুন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আপনাদের যা বলার আমাদের স্যারকে বলুন। সবাই তাহলে ডাকুন আপনার স্যারকে, আমরা জানতে চাই উনি ইন্টারভিউ নিলেন কিভাবে। আপনারা বসুন, উনি এখনই এসে পড়বে। একটু পর আকাশ ওই রুমে আসে। আকাশকে দেখে ওদের মধ্যে অনেকে অবাক হয়, কেননা ওদের মধ্যে অনেকেই জানে আকাশ ওদের মতো এখানে চাকরির জন্য এসেছে। কিছু লোক বলে উঠলো, আরে উনি তো আমাদের মতো ইন্টারভিউ দিতে এসেছে, তাহলে কি আপনারা ওনাকে চাকরি দিয়েছেন? আপনারা ভুল করছেন, উনি এই কোম্পানিতে চাকরির জন্য আসেননি, বরং চাকরি দিতে এসেছেন। আর উনি হচ্ছেন এই কোম্পানির চেয়ারম্যান। সবাই আশ্চর্য হয়ে, কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি। আর উনি যখন আপনাদের সাথে দাঁড়িয়ে থেকে আপনাদের ইন্টারভিউ নিচ্ছেন। কিন্তু উনি তো আমাদের জিজ্ঞেস করেনি। এই ব্যাপারে আমি কিছু জানি না। এখন আপনাদের মাঝে ওই ব্যক্তির নাম বলা হবে যিনি এই ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন। এইদিকে সবাই অধীর আগ্রহ করে বসে আছে আর সবার দৃষ্টি এখন আকাশের দিকে। আমার হাতে বেশি সময় নেই, তাই আমি আজকে যাকে আমার কোম্পানিতে সিলেক্ট করছি তার নাম হলো শাহিনা। কারণ তোমরা অনেক কিছু বলেছো, কিন্তু এই মেয়েটি শুধু এটাই বলেছে, ও যদি এই কোম্পানিতে চাকরি পায় তাহলে ওই কোম্পানির জন্য কি করতে পারবে। সো কংগ্রেস শাহিনা। ধন্যবাদ স্যার। আকাশ ঠিক আছে, আর ম্যানেজার সাহেব ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবেন। আর এদের সবাইকে যেতে বলেন। আরে আজকে যারা এই কোম্পানিতে চাকরির জন্য এসেছে তারা যেন কখনোই এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে না পারে, সেজন্য এদের
সেজন্য এদের অ্যাপ্লাই ব্লক করে দিবেন। এসব কথা বলে আকাশ বের হয়ে ওর আব্বুর সাথে দেখা করে। হ্যাঁ আব্বু। কয়জনকে সিলেক্ট করলে? একজনকে। শুধু একজনকে কেন? আর বাকিরা কি করছে? তুমি হয়তো জানো আব্বু, আমি এমনিতে কোনো কাজ করি না। আমি জানি আকাশ। আমার দেরি হয়ে গেছে, এবার আসি বলে আকাশ অফিস থেকে বের হয়ে আসে আর গাড়ি করে তিথিদের বাড়িতে চলে আসে আর সব সিকিউরিটিকে চলে যেতে বললো। ওরাও চলে গেল। আকাশ গিয়ে ইরাকে খুঁজতে থাকে আর ইরার পাশে দাঁড়ায়।